আমরা যে শুরু করব জাভা স্ক্রিপ্ট এর লাইব্রেরি jQuery। তো jQuery বিশেষ ধরনের জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি। আমরা গত কয়েকদিন যে জাভা স্ক্রিপ্ট শিখেছি তার র কোডিং বলা হয়। র কোডিং অর্থ একেবারে বেসিক পর্যায়ের কোডিং। তো জাভা স্ক্রিপ্ট দিয়েও অনেক জটিল কাজ করা যায়, কিন্তু যদি বেসিক পর্যায়ের কোডিং দিয়ে করতে হয় তাহলে অনেক বেশি লাইন লিখতে হয়, যেটা অনেক সময় সম্ভব হয় না, বা একই লাইন বারবার লিখতে হয়, এখানে একবার ওখানে একবার। এ কারণে বিভিন্ন বড় বড় কোম্পানি বা ভেন্ডররা বা প্রতিষ্ঠান আছে যারা এই জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি তৈরি করেছে jQuery নামে। তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে ব্যবহার করা যায়। আবার কোডগুলো কপি করে এনে আমাদের ইয়েতে ব্যবহার করতে পারি, আমাদের ওয়েবসাইটে সরাসরি ব্যবহার করতে পারি। সুবিধা কি, ওইসব কোড আমার লেখা লাগে না, কতগুলো ফাংশন রেডি করা থাকে, ফাংশনগুলো আমার এখানে প্রয়োগ করলেই হয়। তো সেটা ব্যবহার করে আমরা শিখব। তো প্রথমে এটা যেখানে গেলে এ সম্পর্কে আমরা জানতে পারবো সেটা হচ্ছে jQuery.com। আমরা জানতে পারবো jQuery.com থেকে। এটা jQueryর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে jQuery আমরা ডাউনলোড করতে পারি, যেমন 3.2.1। তো এর কিছু বৈশিষ্ট্য বলছে, লাইট ওয়েট ফুটপ্রিন্ট, আর এটা হালকা আর কি খুবই। CSS3 সাপোর্ট করে, ক্রস ব্রাউজার, তার মানে ক্রোম, এজ, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অ্যান্ড্রয়েড, iOS যেটা আইফোনের, বিভিন্ন রকমের ইয়েগুলো সাপোর্ট করে। তো এখানে বলেছে যে কেন এগুলো প্রয়োজন। বিভিন্ন কোম্পানি এদের মেম্বার, কর্পোরেট, ম্যাক্সিডিয়ান, ওয়ার্ডপ্রেস, নিওবাক্স, ফ্যামওয়াক্স, এই সমস্ত। তো এটা কীভাবে আমরা করি দেখো, আমরা বলছি যে একটা $সাইন দিয়ে আমরা বুঝাবো এটা হচ্ছে jQuery। তারপরে একটা সিলেক্টর থাকবে, সিলেক্ট করব কার উপর কাজ করব, আর তারপরে থাকবে একটা অ্যাকশান। যেমন আমাদের এখান যদি দেখি, এই যে সিলেক্টর অ্যাকশান, এরকম একটা সিলেক্টর থাকবে। সিলেক্টর মানে আমাদের মনে আছে তো, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর CSS এর, আর ট্যাগ সিলেক্টর, 3 রকম সিলেক্টর ছিল, কি মনে নেই? CSS করিনি আমরা? ক্লাস, আইডি আর ট্যাগ, 3 ভাবে কোনো এলিমেন্টকে সিলেক্ট করা যায়। ভুলে গেছ? ক্লাস, আইডি এবং ট্যাগ। আমরা যখন একটা HTML এলিমেন্ট লিখি, সেই এলিমেন্টকে, যেমন এখানে আমি হয়তো একটা ক্লাস দিলাম, এই ক্লাস দিয়ে CSS একে সিলেক্ট করতে পারি। আবার এখানে আইডি দিতে পারি, সেটা দিয়ে সিলেক্ট করতে পারি। আবার ট্যাগের নাম দিয়ে সরাসরি সিলেক্ট করতে পারি। মনে নেই? এই যে এটা হলো আমার ট্যাগের নাম, এটাও ট্যাগের নাম, এটাও ট্যাগের নাম। আবার ডট দিয়ে আমি বুঝাই ক্লাস, হ্যাশ দিয়ে বুঝাই আইডি, সিলেক্ট করতে পারি। তাহলে যেটা বলছিলাম, একটা সিলেক্টর থাকবে, আর তার উপর কি অ্যাকশন হবে সেইটা থাকবে। বুঝেছ? তো এই কাজ করা যায়। যেমন এখানে একটা আমরা বলছি ডকুমেন্ট রেডি। এই যে এখানে আমার যে ডকুমেন্টটা লোড হচ্ছে, এটা শেষ হওয়ার পরে যখন রেডি হয়ে যাবে, তখন এর ভিতরের অংশগুলো কাজ করা শুরু করবে। ডকুমেন্ট রেডি ফাংশন। তো এই যে ডকুমেন্ট রেডি, আমরা যদি এইটাকে একটু দেখি, এটা বুঝতে পেরেছ? ডকুমেন্ট রেডি, এটা ফাংশন হবে, কাজ হবে। তাহলে এখানে লিখব ফাংশন, ঠিক আছে? ফাংশন লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই সেকেন্ড ব্র্যাকেটটাকে নিচে নামাতে হয়, এর ভিতরে লিখতে হয়। আবার বলি, এই পর্যন্ত ছিল।
যখনই ফাংশন লিখতে হয় তখন ফাংশন লিখতে হয় এভাবে FUNCTION ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা ক্লোজ হবে, এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এখানে সব লিখতে হয় যা লেখার। ঠিক আছে? তো ফাংশন যখন লিখতে হয়, ফাংশন লেখার নিয়ম হচ্ছে ফাংশন, তারপরে এরকম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এবং এর মাঝে যা ওর কোডগুলো ব্লকটা লিখতে হয়। এই অংশটা ঢুকে গিয়েছে আসলে আমার ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতর। বুঝতে পেরেছো? এটা আমার ছিল এইরকম, এর ভিতর এই ফাংশন যে অংশটা এর ভিতর ঢুকে গিয়েছে। ক্লিয়ার হয়েছে? দেখা যাক। আমরা যখন ফাংশন লিখেছি জাভাস্ক্রিপ্টে তখনও তো একই জিনিস ব্যবহার করেছি। এখানে অনেক সময় প্যারামিটার ছিল, ABC এরকম ছিল, তাই তো? এখানে ABC ছিল, কখনো ছিল না, এটা আমরা কাজ করেছি। তো যাই হোক, আমরা jQuery লাইব্রেরি ব্যবহার করব। এখানে jQuery অফিসিয়াল ওয়েবসাইট অ্যাজাক্স আছে, অ্যাজাক্স আমাদের ভিতরের অংশ না, সুতরাং এটা বাদ। তো এরা বলছে কিভাবে এটা ব্যবহার করা হয়, এর কিভাবে ডকুমেন্টেশনটা কি ডাউনলোড করতে হয়, ব্লগ আছে, প্লাগ ইন আছে, ব্রাউজার সাপোর্ট, এই সমস্তগুলো আছে। তো আমরা লেটেস্টটা যেহেতু আমাদের W3 স্কুলসে থাকে, এখান থেকে আমরা বেসিক কিছু জিনিস আগেই ঠিক করে নিব। তো এখানে আমরা কি করতে পারি, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে ডকুমেন্ট রেডি ফাংশন, দেখছো? মাঝখানে এই অংশটা নতুন। এখানে আবার বলেছে যখন এটাকে ক্লিক করা হবে দিস ডট হাইড, এটা হাইড হয়ে যাবে, কিছু না, এক লাইন কোড, দিস ডট হাইড, এক কথায় হাইড হয়ে যাবে। এইসবগুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখব। ইন্ট্রোডাকশনে চলে যাই। কি কি জানা লাগবে এগুলো জানি আমরা, একটু একটু জানি। jQueryটা কি আসলে? ওই যেটা বলেছিলাম, লাইট ওয়েট, হালকা আর কি, রাইট লেস ডু মোর, কম লেখো বেশি কাজ করাও, এরকম লাইব্রেরি। তো এগুলো ফিচার আছে, এই সমস্তগুলো করে। আচ্ছা, কেন ব্যবহার করে jQuery? কারা ব্যবহার করে? গুগল, মাইক্রোসফট, IBM, নেটফ্লিক্স, প্রায় সবাই। কিভাবে শুরু করব? দুইভাবে করতে পারি। একটা হলো jQuery.com থেকে ডাউনলোড করে নিতে পারি, আর একটা হলো রেডিমেড অনেকে দিয়ে রাখছে, তাদের সাইট ব্যবহার করতে পারি। তো তাদের সাইট কীভাবে ডাউনলোড করাটা মোটামুটি তো আমরা বুঝি, যে একটু ডাউনলোড করে নিলাম। যেমন ধরো, এটা যদি আমরা jQuery 3.1 এটা ডাউনলোড করি, এখান থেকে করতে পারি, এখান থেকে পারি, এক জায়গায় করলেই হয়, তাই তো? ডাউনলোড jQuery আমরা এই যে কম্প্রেসড প্রোডাকশন, jQuery মিন জেএস যেরকম লিখি না আমরা, মিন CSS করেছি কখনো? মনে নেই কিছু? হয়নি? কখনো আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি? তাই bootstrap.min.css করেছিলাম। এখনই এই অবস্থা, শেষ হয়ে গেলে কি বলবা? শেষ হয়ে গেলে কি বলবা? আচ্ছা, বিভিন্নভাবে এটা ইউজ করা যায়। তো আমরা মনে করো এই যে কম্প্রেসড ভার্সনটা যদি চাই, তাহলে এখানে এসে ডাউনলোড হবে। কিভাবে হয়? আর CDN যেটা বলছে, কি আসলো দেখছো? এটা jQuery, এখানে লেখা আছে সব। লেখা কম, তুমি তো লিখছো না, তুমি লিখছো এটা, তার লেখার দরকার, সে লিখে রাখছে, তোমার তো কোনো ইয়ে নাই।
তুমি কি করবা, তুমি কন্ট্রোল এ দিবা, নকল না, এরা বলেছে এটা ব্যবহার করো লাইব্রেরি, এটা ব্যবহার করতে পারলেই হলো। তোমার কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম। এখন তুমি এখানে যাও, একটা নতুন ফাইল নাও, এটার নাম দাও, যে কোয়ারি বা অন্য কিছু নাম দাও, ডট জেএস এই নামটা দিতে হবে। বুঝতে পেরেছো? ডট জেএস এই নামটা দিতে হবে, এই নামটা দিতে হবে। এখন ওইটা পেস্ট করে দাও, কন্ট্রোল ভি দিয়ে। কই অল্প একটু আসছে, অল্প একটু আসছে না? তাহলে এত বড় বড় বললে যে? ও বড় লেখা ছিল, তাহলে একটু দেখে নি। এটাকে বলা হয় কম্প্রেসড ভার্সন বা মিনিফাইড ভার্সন। তার মানে বিভিন্ন অবজেক্টের মাঝে আমরা যে গ্যাপ ট্যাপগুলো দিই সেইগুলো সব নেই, তাতে করে ফাইল সাইজ ছোট হয়েছে। তো এটা কিভাবে আছে, যেহেতু এর ভিতরে আমরা কোনো কাজ করব না, এটা কম্প্রেসড থাকাই ভালো, আমাদের ফাইল সাইজ কম হবে। এটা আর কি করব, এটাকে লিঙ্ক করে নিব স্ক্রিপ্টের মাঝে। মনে আছে কিভাবে লিঙ্ক করতে হয়? আচ্ছা, যেমন ধরো এখানে অন্য একটা কাজ করছিলাম, এই যে স্ক্রিপ্ট এসআরসি, বুঝতে পেরেছো? অন্য একটা দেখাই, এটা তো তোমাদের এখানে ধরো আমি এখানে লিঙ্ক করব, তাহলে এখানে লিখব স্ক্রিপ্ট, এখানে জাস্ট এসআরসি বলে দিব, ওইটা ওর নামটা যে কোয়ারি। এটা লিঙ্ক হয়ে গেল। ওটা সিএসএস এর ক্ষেত্রে লিঙ্ক ট্যাগ লাগে, আর জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে তোমরা জানো যে স্ক্রিপ্ট ট্যাগ লাগে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আমাদের ওগুলো লেখালেখির যা হিসাব আছে। তো এটা পারি, আরো একভাবে পারা যায়। সেটা হলো, যেমন ধরো সিডিএন বলে একটা কথা আছে, আমি জানি সামনের দিন ধরলে তোমরা পারবা না, তবুও বলছি। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, তাই তো? কন্টেন্ট মানে যেমন জাভা স্ক্রিপ্টের কোড লেখা আছে, যে কোয়ারির কোড, তারপরে বুটস্ট্র্যাপের কোড, এরকম যে কোডগুলো লেখা থাকে, এই কোডগুলো সরাসরি অনলাইন থেকে সাপোর্ট দেয়, অনলাইন থেকে সাপোর্ট দেয়। তার ভিতর যেমন গুগল কি করে, এ দেখো, এটা দেখে কি বোঝা যাচ্ছে? এটা ইন্টারনেটের ঠিকানা, এটা বোঝা যাচ্ছে তো? আমি একটু আগে যা লিখেছিলাম ওইটা না লিখে যদি এইটা লিখতাম, এইটা, তাহলেও হতো। এইটা কি হতো? এইটা থাকতো হচ্ছে আমার সার্ভারে বা আমার কম্পিউটারে, আর এটা গুগল থেকে নিত, লোড গুগলের ঘাড়ে পড়তো। এটা থাকতো, এইটার জন্য ইন্টারনেট বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো যে আমি যখন সার্ভারে দিব, সার্ভারে যখন আমার এই কোডটা থাকবে, তখন তো আলটিমেটলি ইন্টারনেটে ঢুকেই আমি এটা সার্ভার ব্যবহার করব, এমনি এমনি তো আর করবো না। সুতরাং তখন এটা ব্যবহার করার কোনো সমস্যা নেই। কিন্তু আছে হলো, এটা তো গুগলের ওয়েবসাইটে আছে, গুগলের সেবা যদি বন্ধ করে দেয়, এই জন্য নিয়মটা হচ্ছে গুগলেরটাকে আগে দিব, এইটাকে পরে দিব, এইটাকে পরে দিব।
এখানে দিব, অথবা বডির নিচে এখান দিতে পারি, এখান দিতে পারি। সাধারণত ক্যাসকেডিং মানে উপর থেকে নিচের দিকে আসে, সে এইটাই আগে খুঁজবে। যদি কোনো কারণে গুগলের এই ওয়েবসাইটটা বন্ধ থাকে, তখন নিচের থেকে দিবে। আর যদি ওটা বন্ধ না থাকে, তাহলে ওখান থেকে নিব। আর গুগলের সার্ভার মানে ভালো সার্ভার, বড় বড় কোম্পানিরগুলো এরকম সার্ভার মানে ভালো সার্ভার, সেখানে সার্ভিসটা ভালো পাওয়া যাবে। দ্বিতীয় কথা, ব্যান্ডউইথ লিমিট বলে একটা কথা আছে। লিমিটটা হলো, তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করো, তখন সেখানে বলা থাকে যে প্রতি মাসে কত মেগাবাইট ওখান থেকে আপলোড ডাউনলোড হতে পারবে, লিমিট দেওয়া থাকে। এখন তোমারটার থেকে যদি লোড হতে থাকে, তাহলে ওটার থেকে কাটা যায়। আর গুগলেরটা থেকে যখন লোড হয়, তখন তোমার অ্যাকাউন্ট থেকে কাটা যায় না। এটা একটা বিষয়। তাহলে কি বললাম, যে আমরা দুইভাবে যে কোয়েরিটা ব্যবহার করতে পারি। এক হলো সরাসরি ডাউনলোড করে এনে আমার একটা জেএস ফাইল তৈরি করে সেটা স্ক্রিপ্টের মাধ্যমে লিঙ্ক করাই দেওয়া। আর একটা হলো বিভিন্ন সিডিএন যেগুলো থাকে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, তাদের ওখান থেকে সরাসরি এরকম লিঙ্কের মাধ্যমে ব্যবহার করা। ঠিক আছে? আবার মাইক্রোসফটেরও আছে, মাইক্রোসফট সিডিএন। এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এইটুকু কি বোঝা গিয়েছে? গেট স্টার্টারের এটা দুইভাবে কি করে ব্যবহার করতে পারি। এক হচ্ছে যে কোয়ারি থেকে এটা কপি করে এনে আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারি, তাই তো? এই যে এটা একটা ফাইল তৈরি করলাম, জেএস ফাইল, সেটাকে এখানে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিঙ্ক করে দিলাম। আর একটা হলো সিডিএন এর কোডটা সরাসরি ওদের অ্যাড্রেসটা কপি করে দিতে পারি। কি কোনো কোশ্চেন? স্ট্রাকচার কেমন হবে একটু আগে একটু বলছিলাম। $, সিলেক্টর আর অ্যাকশন, এটা বলছিলাম না? তাহলে $, দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে যে কোয়েরি। সিলেক্টর সিলেক্ট করে যে কার উপর কাজটা করবে, আর অ্যাকশনটা হচ্ছে কি কাজ করবে। ঠিক আছে? যেমন ধরো বললাম দিস ডট হাইড, দিস মানে যেটার উপর তুমি ওই মুহূর্তে কাজ করছো সেটাকে হাইড করা। পি ডট হাইড এর মানে প্যারাগ্রাফ ট্যাগগুলোকে সব হাইড করে দেওয়া। ডট টেস্ট ডট হাইড এর মানে হচ্ছে যার ক্লাসের নাম হচ্ছে টেস্ট তাকে হাইড করে দেওয়া। আর এটা হচ্ছে যার ক্লাস আইডির নাম হচ্ছে টেস্ট তাকে হাইড করে দেওয়া। বোঝা যায় কথা? কিভাবে করে এটা জানার দরকার নেই, এটা দিয়ে কি হচ্ছে এটা বুঝতে পারছো কিনা? তো আমাদের সিলেক্টর ট্যাগ সিলেক্টর, তাই তো? ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, 3 ধরনের সিলেক্টর। কি বোঝা যায়? আমার মূল কোড কিন্তু এখানে। কিরকম হতে পারে? আমি মনে করো এটা সেভ এস করে নিই। jQuery start.html দিলাম, তাই তো? আমরা ধরো এখানে কোনো একটা প্যারাগ্রাফ নেই,
ক্লাস নেই লরেম, তাহলে একটা প্যারাগ্রাফ হলো, তাই তো? এখন ধরো আমরা একটা বাটন নিলাম, বাটন, এটার নাম দিলাম হাইড প্যারাগ্রাফ, প্যারা এরকম দিলাম। যেমন এখানে বলছিল যে বাটনে যখন আমরা ক্লিক করব তখন ফাংশনটা হবে হাইড করে দেওয়া, এরকম বাটন ক্লিক ফাংশন, বাটন ক্লিক ফাংশন। তো আমরা যদি এরকম লিখতে চাই, ধরো আমরা স্ক্রিপ্ট লিখলাম, একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম, এখানে লিখলাম ডলার সাইন দিলাম, ট্যাগের নাম দিলাম বাটন, বাটন। এবার অ্যাকশন হবে, তাই না? সিলেক্টর অ্যাকশন ক্লিক, বাটন ক্লিক ফাংশন, ফাংশন, ফাংশনের পরে কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট হয়, এর ভিতর কোড লেখা হয়, শেষে একটা সেমিকোলন দিয়ে রাখি। কি এটা তো মনে পড়ে? যখন এই বাটনে ক্লিক করব তখন ওইটা আবারও যে কোয়ারি লিখবো, যে কোয়ারি লেখার নিয়ম ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সিলেক্টর, সিলেক্টর কি আছে আমার? পি দিতে পারি, শুধু পি দিতে পারি, অথবা ওর ক্লাস দিয়ে দিতে পারি ডট লরেম, লরেম। এরপরে অ্যাকশন, হাইড দিয়ে দিলাম। আমি যখন বাটনে ক্লিক করব তখন যার ক্লাস আছে লরেম সে হাইড হয়ে যাক, বুঝতে পেরেছো? এখানে যেমন বলছিল এটা হাইড হয়ে যাক। সেভ করি, রান করি। আরে বাবা, ওরে কে ছিল ওখানে? অত ওরে সেই বিশেষ কাজে লাগাচ্ছে। আমার অ্যানিমেশন রয়েছে, ওই দেখো হাইড হয়ে গেছে। আচ্ছা, অ্যানিমেশনটা তুলে দেই, বুঝতে সমস্যা আছে। অ্যানিমেশনটা তুলে দেই। কোথার থেকে ওর অ্যানিমেশন হলো? আমার গিফ, গিফ তুলে দিলে আর অ্যানিমেশন থাকবে না। সেভ করলাম, রিফ্রেশ করলাম। আমরা বলেছিলাম বাটনে যখন ক্লিক করব তখন প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। ঠিক আছে? আমার কোনো কোড লেখা লাগলো না, কিছু না, স্ট্রাকচার তো এইটুকু। এখন যদি আমি আরেকটা লিখতে চাইতাম, মনে করো আমার আরেকটা বাটন আছে, এটা আছে, এটা শো করবে, এর কাজ হচ্ছে শো করা, বুঝতে পেরেছো? তাহলে আমি শো করলে একটা সমস্যা হলো যে আমি বাটন, তো বাটন ক্লিক করলে দুইটাই তো বাটন, এই জন্য আইডি বা ইয়ে করবে, হ্যাঁ ওইটা ক্লাস বা আইডি নিয়ে কাজ করতে হবে। যাই হোক, শো করাটা আমরা পরে দেখে আবার প্যাচ লেগে যাবে, যেটুকু করেছে এইটুকু আগে, হাইটটা আগে দেখে নিই। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে রিফ্রেশ করলাম, আমরা বলেছি এইটাই যখন ক্লিক করব তখন প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। ঠিক আছে? তো এটা ক্লিক করলাম, হাইড হয়ে গেল। তাহলে কি করলাম? আমাদের কিন্তু এই যে কোয়ারি জেএস অথবা স্ক্রিপ্টের এইটা থাকা লাগবে। এটা আবার যে ইন্টারনেট না থাকলে এখন হচ্ছে না, আর এটা যদি থাকে তাহলেও হবে।
jQuery সব কম্পিউটারে থাকার কথা, তাই তো? সব কম্পিউটারেই থাকার কথা। একটু দেখো